আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আমরা ছিলাম আমাদের ফার্মাকোলজি কোর্সে। তো এরই ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনা করব আমাদের ক্লিনিক্যাল প্র্যাকটিসের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট গ্রুপ অফ ড্রাগস, সেগুলো সম্পর্কে আমরা এখন আলোচনা করব। যদিও আমাদের কারিকুলামে বা ফার্মাকোলজির সিলেবাসে এটাকে কার্ডিওভাস্কুলার ফার্মাকোলজির ভিতরে অন্তর্ভুক্ত করছে, কিন্তু এই যে অ্যান্টি থ্রম্বোটিক ড্রাগস যেগুলো সম্পর্কে আজকে আমরা আলোচনা করব, এই ড্রাগসগুলা শুধুমাত্র আপনার কার্ডিওভাস্কুলার সিস্টেমেই না, এগুলো আপনার কার্ডিওভাস্কুলার সিস্টেমে লাগবে, এগুলো আপনার নার্ভাস সিস্টেমে লাগবে, এগুলো আপনার পেরিফেরাল ভাস্কুলার সিস্টেমে লাগবে। ইভেন এগুলো যদি আপনি সার্জারি প্র্যাকটিস করেন, সার্জারি প্র্যাকটিস করার সময় আপনার এই ড্রাগগুলা প্রয়োজন হবে। অর্থাৎ এই ড্রাগগুলা শুধুমাত্র সিবিএস এর ড্রাগ বলে এদেরকে এদেরকে অবমূল্যায়ন করার কোনো প্রয়োজনীয়তা বা যৌক্তিকতা নাই, কারণ এই ড্রাগগুলো আপনার হোল বডিতে, বডির সব জায়গায় আপনার এই ড্রাগগুলা লাগবে। ইভেন ইভেন প্রেগনেন্সি বা যারা OB/GYN প্র্যাকটিস করবেন তাদের জন্য এই ড্রাগগুলা খুবই 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 দরকারি একটা ড্রাগের মধ্যে পড়বে। সো আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে অ্যান্টি থ্রম্বিক ড্রাগ। সো বুঝতেই পারতেছি যে এটা বেশ বড় একটা চ্যাপ্টার। এখানে মোটামুটি অ্যান্টি থ্রম্বিক ড্রাগের ভিতরে আমরা আলোচনা করব অ্যান্টি প্লাটিলেট ড্রাগ, অ্যান্টি কোয়াগুল্যান্ট ড্রাগ এবং ফাইব্রিনোলাইটিক ড্রাগ। সো প্রথমে অ্যান্টি প্লাটিলেট ড্রাগ আলোচনা করব, তারপরে আমরা আলোচনা করব অ্যান্টি কোয়াগুল্যান্ট, তারপরে আমরা আলোচনা করব ফাইব্রিনোলাইটিক, এবং সবার শেষে আমরা আলোচনা করব এই ড্রাগগুলার এই ড্রাগগুলার কাউন্টার পার্ট, অর্থাৎ এই ড্রাগগুলার যদি কোনো অ্যান্টিডট টাইপের কিছু থাকে আর কি, বা এদের রিভার্স অ্যাকশন করে এই রকম ড্রাগ। সো বিশেষ করে আমরা ফাইব্রিনোলাইটিক ড্রাগগুলার কাউন্টার পার্ট ড্রাগগুলো আমরা প্রায় সময় সার্জারিতে ইউজ করে থাকি, যেগুলোকে আমরা বলি অ্যান্টিফাইব্রিনোলাইটিক, অ্যান্টিফাইব্রিনোলাইটিক। এগুলা সার্জারিতে খুবই কমনলি ইউজ করা হয়। সো এই যে সবগুলা ড্রাগ, এদের মেকানিজম অফ অ্যাকশন বোঝার জন্য আমাদেরকে একদম বেসিক থেকে আসতে হবে। সেই বেসিকটা কি? প্রথমে আমাদেরকে জানতে হবে একটা থ্রম্বাস তৈরির ফিজিওলজিটা কি। দ্বিতীয়ত আমাদের জানতে হবে যে এই থ্রম্বাসের ফিজিওলজির পরে প্যাথোলজিক্যাল ফর্মেশন কেন হয়, বা অ্যাবনর্মাল থ্রম্বাস কেন ফর্মেশন হয়, এবং তারপরে গিয়ে আমরা এই অ্যাবনর্মাল থ্রম্বাস ফর্মেশনের ট্রিটমেন্টের জন্য কি কি ড্রাগ আমরা ইউজ করব সেই সম্পর্কে আমরা আলোচনা করব। তো প্রথমে আমাদেরকে বেসিক ফিজিওলজিটা একটু জানতে হবে। সো এই ফিজিওলজি আমরা সেই ছোটবেলায় জেনে এসেছি, গাইটন অ্যান্ড হল এর বইটাতে ছিল, খুবই সুন্দর করে লেখা। সো এইখানকার ফিজিওলজি আসলে কি বা কেন দরকার? প্রথম কথা আমাদের যেই কার্ডিওভাস্কুলার সিস্টেম এটা একটা ক্লোজড সার্কিট সিস্টেম। এটা একটা ক্লোজড সার্কিট সিস্টেম। সো এই ক্লোজড সার্কিট সিস্টেমে এক ফোঁটা ব্লাডও কখনো আপনার এক ফোঁটা ব্লাডও ভেসেলের বাইরে আসবে না। সো সব ব্লাড ভেসেলের মধ্যেই থাকবে, ভেসেলেই থাকবে। সো এটাই আমাদের নর্মাল নর্মাল কন্ডিশন বা নর্মাল হোমিওস্ট্যাসিস। কিন্তু যদি কোনো কারণে এই ব্লাড ভেসেলটা ড্যামেজ হয়, যদি কোনো কারণে এই ব্লাড ভেসেল ড্যামেজ হয়, তখন কি হবে? তখন সব ব্লাড ভেসেল থেকে এক্সট্রা ভাস্কুলার স্পেসে চলে আসবে, এক্সট্রা ভাস্কুলার স্পেসে চলে আসবে। সো এতে সমস্যা কি হবে? এতে সমস্যা হবে ইন্ট্রা ভাস্কুলার স্পেসে ব্লাড যাবে কমে। আবার আমরা জানি আমাদের ব্লাড, এটা আমাদের বডির একটা কানেকটিভ টিস্যু, এটা লিকুইড কানেকটিভ টিস্যু। সো ব্লাডের নানাবিধ অনেক হাজার 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 ফাংশন আছে। সো সেই ফাংশনগুলো করার জন্য ব্লাডকে অবশ্যই ব্লাড ভেসেলের ভিতরে থাকতে হবে, অবশ্যই ভেসেলের ভিতরে থাকতে হবে। সো আল্লাহ তালা আপনার বডিতে এমন একটা সিস্টেম তৈরি করে দিয়েছেন, যাতে কোনো কারণে যদি আপনার এই ব্লাড ভেসেলে ইনজুরি হয়, ব্লাড ভেসেলটা ড্যামেজ হয়, তখন যাতে এই ব্লাডগুলা আপনার ভেসেল থেকে বাইরে চলে না আসে, এই জন্য একটা মেকানিজম আল্লাহ তালা সৃষ্টি করে রেখেছেন। সো সেইটাকে আমরা বলি হিমোস্ট্যাসিস, হিমোস্ট্যাসিস। সো এই হিমোস্ট্যাসিসের সংজ্ঞা নিয়ে
ফিজিওলজিতে স্যার ম্যাডামরা খুবই খুবই বলা যায় যে অনেক বিরক্ত করতো। তো যাই হোক, আমরা এখন সেই সংজ্ঞার যুগ পার করে এসেছি। এই সংজ্ঞা এখন আর আমাদের দরকার নাই, আমাদের জাস্ট কনসেপ্টটা দরকার। কনসেপ্টটা কি? কনসেপ্টটা হচ্ছে কোনো মাইনর ব্লাড ভেসেল যদি ইনজুরি হয়, মাইনর ব্লাড ভেসেল যদি ইনজুরি হয়, তাহলে স্পন্টেনাস রিজলিউশন বা স্পন্টেনাস সাপ্রেশন অফ ব্লিডিং ফ্রম দ্যাট ব্লাড ভেসেল, এটাই হচ্ছে আমাদের হিমোস্ট্যাসিস। এটা স্বয়ং আল্লাহ তাআলা প্রদত্ত একটা চমৎকার সিস্টেম, যেটা হচ্ছে আপনাকে, এই যে আমরা বললাম ব্লাড যদি ভেসেলের ভিতরে না থাকতো তাহলে যেই ক্ষতিগুলো হতো সেই ক্ষতির হাত থেকে রক্ষা করে। তো এই হিমোস্ট্যাসিসের 4টা মেজর অ্যাকশন পার্ট ছিল। প্রথমে আমরা বলছিলাম সেটা হচ্ছে ভ্যাসোকনস্ট্রিকশন। সো এগুলো আমাদেরকে ফিজিওলজিতে অনেক ডিটেলসে পড়া লাগতো। আমরা এখন আর এত ডিটেলসে পড়বো না, কারণ আমরা জানি এগুলো সব কিছুই আমরা জানি। আমরা জাস্ট রিক্যাপিচুলেশন করার জন্য বা আমাদের ভবিষ্যতে ফার্মাকোলজি পড়ার জন্য যতটুকু বেশি ইম্পর্টেন্ট সেইটার উপরে আমরা একটু গুরুত্ব দিয়ে আলোচনা করব। প্রথম কথা হচ্ছে ভ্যাসোকনস্ট্রিকশন। এটা ছিল স্টেপ 1। যেই কোনো জায়গায়, বডির যেই কোনো জায়গায় ব্লাড ভেসেল যদি ড্যামেজ হয়, তাহলে সেই জায়গায় অবশ্যই একটা ব্লাড ভেসেলের কনস্ট্রিকশন করতে হবে। ভেসেল যত কনস্ট্রিক্টেড হবে, ব্লাডের স্পিলেজ বা ব্লাড বাইরে বেরিয়ে আসা তত কমবে। কারণ কি? ফ্লোই তো কমে যাচ্ছে, ব্লাডের ফ্লোই কমে যাচ্ছে। সো এই ভ্যাসোকনস্ট্রিকশনের জন্য বেশ কিছু মেকানিজম ছিল। প্রথম কথা ছিল হচ্ছে রিফ্লেক্স। এটা হচ্ছে নার্ভাস টিস্যু মেডিয়েটেড একটা রিফ্লেক্স। অথবা আরও কি ছিল? এন্ডোথেলিন। আমাদের এন্ডোথেলিয়াম বেশ কিছু ভ্যাসোকনস্ট্রিক্টর রিলিজ করে। এন্ডোথেলিয়াম বেশ কিছু ভ্যাসোকনস্ট্রিক্টর রিলিজ করে। যেমন এন্ডোথেলিয়াম থেকে রিলিজ হয় হচ্ছে এন্ডোথেলিন। পাশাপাশি প্লাটিলেট আমাদের আরও কিছু ভ্যাসোকনস্ট্রিক্টর রিলিজ করছিল, যেমন ছিল সেরোটোনিন, যেমন ছিল এডিপি, বা যেমন ছিল থ্রম্বক্সিন A2। সো তারা সবাই মিলে কি করছিল? সাইট অফ ইনজুরিতে ব্লাড ভেসেলকে কনস্ট্রিক্ট করে দিছিল, যাতে করে ব্লাডগুলা লুজ না হয় বা কম হয়। এটা ছিল আমাদের হিমোস্ট্যাসিসের প্রথম স্টেপ। দ্বিতীয় স্টেপে আমাদেরকে প্রাইমারি হিমোস্ট্যাসিস করতে হবে, অর্থাৎ প্রাইমারি হিমোস্ট্যাটিক প্লাক তৈরি করতে হবে। সো প্রাইমারি হিমোস্ট্যাটিক প্লাগ, এই হিমোস্ট্যাটিক প্লাগে কি থাকে? এইখানে প্রথম এবং একমাত্র কম্পোনেন্ট হচ্ছে প্লাটিলেটস। সো এই প্লাটিলেটগুলা আমাদের ব্লাডে, আমরা জানি যে প্রতি মাইক্রোলিটারে প্রায় 1.5 থেকে 4 লাখ পর্যন্ত প্লাটিলেট থাকে। একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, ঠিক আছে। সো প্রতি মাইক্রোলিটারে এই রকম পরিমাণে প্লাটিলেট আমাদের ব্লাডে থাকে। সো এই প্লাটিলেটগুলা ইনঅ্যাক্টিভ ফর্মে থাকে। এই প্লাটিলেটগুলা ইনঅ্যাক্টিভ ফর্মে থাকে। সো কেন এরা ইনঅ্যাক্টিভ ফর্মে থাকে? কারণ এরা যদি সবসময় অ্যাক্টিভ ফর্মে থাকতো, তাইলে এরা সবসময় আমাদের ব্লাডের যেই কোনো জায়গায়, একটা নর্মাল জায়গায় যেখানে ব্লাড ভেসেল ইনজুরি হয় নাই, সেই জায়গার মধ্যেও তারা প্লাক তৈরি করে ব্লাড ফ্লোতে অবস্ট্রাকশন তৈরি করে ফেলতো। সো ধরা যাক আমার একটা নর্মাল ব্লাড ভেসেল ছিল, এটার মধ্যে হুদাই তারা একটা প্লাক তৈরি করে বসে আছে, এবং এই কারণে কি হয়েছে? এইখান দিয়ে ব্লাড ফ্লোটা অবস্ট্রাক্টেড হয়ে গেছে। সো এই কারণে নর্মালি এই প্লাটিলেটগুলো থাকে হচ্ছে ইনঅ্যাক্টিভ অবস্থায়। প্লাটিলেটগুলোকে আমাকে প্রথমে 3টা স্টেপ পার করতে হবে। 3টা স্টেপ পার করলে এই যে এই জায়গার মধ্যে যে ইনজুরি হয়েছে, ব্লাড ভেসেলটা ইনজুরি হয়েছে, সেই জায়গার মধ্যে আমার একটা প্লাটিলেট প্লাগ তৈরি হবে। কি কি সেই স্টেপ? প্রথম কথা হচ্ছে প্লাটিলেট অ্যাডহেশন। দ্বিতীয় কথা হচ্ছে প্লাটিলেট অ্যাক্টিভেশন অ্যাক্টিভেশন এবং তৃতীয় কথা হচ্ছে রিক্রুটমেন্ট অথবা অ্যাগ্রিগেশন। সো প্লাটিলেট অ্যাডহেশন, এই অ্যাডহেশনের জন্য আমাদের কি দরকার? অ্যাডহেশনের জন্য আমরা গ্লু ইউজ করি, স্টিকি গ্লু ইউজ করি। যেরকম আমরা, ঠিক এইরকম প্লাটিলেটও তারা কিছু অ্যাডহেশন মলিকিউল ইউজ করে। সো প্লাটিলেটের অ্যাডহেশন মলিকিউল হচ্ছে এই যে ভন উইলেব্রেন্ড ফ্যাক্টর। এখানে আমরা একটা চাইলে ছোট ছবি আনতে পারি। এখানে চাইলে একটা ছোট ছবি আনা যায়, সেটা হচ্ছে এই যে এই ছবিটা। এই যে প্লাটিলেট, সেই প্লাটিলেটের সারফেসে আছে কিছু গ্লাইকোপ্রোটিন, যেমন GP1B। এই গ্লাইকোপ্রোটিন 1B দিয়ে
ভন উইলিব্রেন্ড ফ্যাক্টরের সাহায্যে প্লাটিলেট নিচে এই যে সাব এন্ডোথেলিয়াল টিস্যু, যেখানে টিস্যুটা ড্যামেজ হয়েছে, সেই জায়গায় যে এক্সপোজড কোলাজেন ফাইবারগুলো আছে, সেই এক্সপোজড কোলাজেন ফাইবারগুলোর সাথে অ্যাডহেশন করে, এক্সপোজড কোলাজেন ফাইবারগুলোর সাথে অ্যাডহেশন করে। সো এই অ্যাডহেশনের পরে কিছু প্লাটিলেটের অ্যাক্টিভেশন হইতে হবে। সো এই অ্যাক্টিভেশনটা কিভাবে হয়? প্রথম কথা হচ্ছে প্লাটিলেটগুলা তাদের শেপকে চেঞ্জ করে, প্লাটিলেটগুলো তাদের শেপকে চেঞ্জ করে, এবং এই যে অ্যাডহেয়ার প্লাটিলেটগুলো আছে, সেই প্লাটিলেটগুলো থেকে কিছু গ্র্যানিউলস রিলিজ করে, কিছু গ্র্যানিউলস রিলিজ করে। আমরা জানি প্লাটিলেটে কি কি গ্র্যানিউলস থাকে, দুই রকমের গ্র্যানিউলস থাকে। সো প্লাটিলেটে আমরা দেখব যে দুই রকমের গ্র্যানিউলস থাকে, একটা হচ্ছে ডেন্স গ্র্যানিউলস এবং আরেকটা হচ্ছে আলফা গ্র্যানিউলস। সো কোন গ্র্যানিউলে কি থাকে এটা একটা একটা বলা যায় যে নেমোনিকের মতো আছে, সেটা হচ্ছে ডেন্স গ্র্যানিউলে থাকবে হচ্ছে কেস, সিতে হচ্ছে ক্যালসিয়াম, এতে হচ্ছে এটিপি অর এডিপি, এসতে হচ্ছে সেরোটোনিন, এবং ইতে হচ্ছে এপিনেফ্রিন, এপিনেফ্রিন। আর আরেকটা গ্র্যানিউলস কি আছে? আলফা গ্র্যানিউল। সো আলফা লেখার সময় আমাদের কিরকম আসে? আলফা এ এল এ এল এফ এ। সো এফ থেকে আমরা বুঝতেছি যত জায়গার মধ্যে এফ লেখা আছে সবগুলা এখানে থাকবে, যেমন কি সব ফ্যাক্টরগুলা, সব ফ্যাক্টরগুলা সব তো থাকবে না, থাকবে হচ্ছে প্লাটিলেটের ভিতরে থেকে যেগুলো আসে আর কি। প্রথম কথা হচ্ছে ফ্যাক্টর 1, যেটাকে আমরা বলি হচ্ছে ফাইব্রিনোজেন, তারপরে ফ্যাক্টর 5, তারপর ফ্যাক্টর 11 এবং ভন উইলেব্রেন্ড ফ্যাক্টর, ভন উইলেব্রেন্ড ফ্যাক্টর। এটা ডেন্স, DENAC, ডেন্স গ্র্যানিউল। তারপরে থাকবে আরও কিছু ফ্যাক্টর, আরও কিছু ফ্যাক্টর, যেমন এই যে প্লাটিলেট ফ্যাক্টর 4, প্লাটিলেট ফ্যাক্টর 4, প্লাটিলেট ডিরাইভড গ্রোথ ফ্যাক্টর এবং ট্রান্সফর্মিং গ্রোথ ফ্যাক্টর বিটা। তাহলে প্লাটিলেট ফ্যাক্টর 4, প্লাটিলেট ডিরাইভড গ্রোথ ফ্যাক্টর, ট্রান্সফর্মিং গ্রোথ ফ্যাক্টর বিটা, এবং আরও কি থাকবে এফ দিয়ে? ফাইব্রোনেকটিন, ফাইব্রোনেকটিন। সো এইভাবে আমি নিজে মনে রাখতাম আর কি, আলফা লেখার সময় এফ আসে, এফ দিয়ে হচ্ছে সবগুলো ফ্যাক্টর প্লাস ফাইব্রোনেকটিন। আর কেস, ডেন্স কেস, কেস মানে হচ্ছে মামলা, আর ডেন্স মানে হচ্ছে শক্ত বা ঘন, মানে একটা কঠিন মামলা। সো এইভাবে মনে রাখতাম আর কি। সো যেই প্লাটিলেটগুলা অ্যাডহেশন হয়েছে, এই জায়গার মধ্যে অ্যাডহেশন হয়েছে, তারা তাদের গ্র্যানিউলসগুলোকে রিলিজ করে দেবে। সেই গ্র্যানিউলসগুলোর প্রভাবে, সেই গ্র্যানিউলসগুলোর প্রভাবে কি হবে? এই যে ব্লাডের মধ্যে আরো অনেক অনেক প্লাটিলেটস ছিল, তারা সবাই এসে একটা পার্টি শুরু করবে। এই যে তারা বাকিরা আসলো, আসলো বাকিরা এসে তারাও আবার তাদের শেপ চেঞ্জ করবে এবং তারাও তাদের ভিতরকার গ্র্যানিউলস রিলিজ করবে। সো তাদের গ্র্যানিউলসের প্রভাবে নতুন করে আরও প্লাটিলেট এসে অ্যাগ্রিগেশন হবে, যেটাকে আমরা সেই ফিজিওলজিতে পড়ছিলাম পজিটিভ ফিডব্যাক মেকানিজম হিসেবে। তো এই পজিটিভ ফিডব্যাক মেকানিজমের কারণে প্লাটিলেটের রিক্রুটমেন্ট হবে এবং অ্যাগ্রিগেশন হয়ে একটা প্লাক তৈরি করবে।